সন্ধ্যার আকাশটা ধীরে ধীরে লাল হয়ে উঠেছিল। দিনের গরমের ক্লান্ত দুর্গের চারপাশে তখন অদ্ভুত এক নীরবতা, যেন ঝড় আসার আগেই সবকিছু স্তব্ধ। ঠিক সেই সময় নবাবের বাহিনী প্রস্তুত হয় কামান দাগার জন্য। হঠাৎ করেই গর্জন, বজ্রপাতের মতো আওয়াজ, কামানের গোলা সোজা আঘাত করে দুর্গের দেওয়ালে। দেওয়াল কেঁপে উঠে, দূর থেকে ধুলো উড়ে এসে চোখ জ্বালা করে। ভিতরে থাকা অনেকেই আহত হয়ে পড়ে। হলওয়েল বুঝে গেলেন এ যুদ্ধ আর টিকিয়ে রাখা সম্ভব নয়। বিকেলের সেই ক্ষণের পরে সন্ধ্যা নামতেই তিনি শেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। আর কোনো পথ নেই, তাই তিনি আত্মসমর্পণ করলেন। নবাবের সৈন্যরা দুর্গ দখল করলো, ভেতরে সম্পদ লুণ্ঠন করলো, কিন্তু আশ্চর্যভাবে বন্দীদের সঙ্গে খুব একটা খারাপ আচরণ করলো না। হলওয়েল নিজেও নবাবের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেলেন। কিন্তু রাত নামতেই পরিস্থিতি বদলে গেল। অন্ধকারের আড়ালে ইংরেজ সৈন্যদের মধ্যে শুরু হলো মদ্যপান, উন্মাদনা। মাতাল হয়ে তারা হঠাৎ নবাবের সৈন্যদের উপর চড়াও হয়ে পড়ে। শান্ত পরিবেশ মুহূর্তে রক্তারক্তি শৃঙ্খলায় বদলে গেল। এই আচরণে ক্ষুব্ধ হয়ে নবাব কঠোর সিদ্ধান্ত নিলেন, সব ইংরেজ সৈন্যদের বন্দী রাখা হবে। বলা হয় হলওয়েলের বিবরণ অনুযায়ী 18 ফুট লম্বা আর মাত্র 14 ফুট 10 ইঞ্চি প্রস্থের ছোট ঘরে একসাথে 146 জন ইংরেজ বন্দী করা হয়। ভাবুন তো, চারিদিকে দেওয়াল, ভিড়ের চাপ, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। ঘরটিতে ছিল মাত্র একটি জানালা, সেটাও এত ছোট যে বাইরে তাকালে মনে হয় অন্ধকারের ভেতর থেকে আলোকে ডাকছি। আর তার ওপর জুন মাস, বাংলার ভ্যাপসা গরম, যেখানে বাতাসও যেন দম বন্ধ করে আসে। এখন সেই ঘরের ভেতরে দৃশ্যটা কল্পনা করুন। গরম বাতাসে যেন পুড়ে যাচ্ছে বুক। শত শত দেহ পাশাপাশি গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। কেউ কারোর কাঁধে, কারোর বুকের উপর আরেকজনের শ্বাস। জায়গা নেই বসার, পা সরানোর ক্ষমতাও নেই। হলওয়েল দাঁড়িয়ে আছেন দরজার কাছে, তার চোখে আতঙ্ক আর দায়িত্ববোধের মিশ্র ছায়া। বন্দীরা তার দিকে তাকিয়ে বারবার প্রশ্ন করছে, স্যার আমরা কি বাঁচবো? জানালা খুলে দিল একটু বাতাস, কিন্তু তাদের আর্তনাদ বাইরে পৌঁছায় না। দরজার ওপারে পাহারায় দাঁড়ানো নবাবের সিপাহীরা কঠোর আদেশে তালা দিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে কোলাহল, কান্না, চিৎকার, সব যেন ছাদের উপর গিয়ে ধাক্কা খেয়ে নিভে যায়। রাত যত গভীর হতে লাগলো, ভিতরের অবস্থা ততই অসহ্যনীয়। গরমে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েছে। কারোর মুখে পানি নেই, কারোর ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। জলের জন্য হাহাকার, ধীরে ধীরে মৃত্যুর সুর হয়ে ওঠে। কেউ কেউ পাগলের মতো জানালার দিকে ধাক্কা দিচ্ছে, একটু বাতাস, একটু খোলা আকাশের জন্য ব্যাকুল হয়ে। হঠাৎ এক সময় ভিড়ের চাপে জানালার কাছে থাকা কয়েকজনের সুযোগ হয়। তারা বাইরে থাকা প্রহরীদের কাছে পানি চায়, একটু পানি, শুধু এক ঘোঁট চাই। কিন্তু উত্তরে আসে কর্কশ হাসি আর অপমানজনক কথাবার্তা। আগে শান্ত হও, লড়াই করেছিলে কেন? ঘরের ভেতরে তখন মানুষের শরীরের গন্ধ, ঘাম আর মৃত্যু হয়ে পাগল হয়ে ওঠা মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে উঠছে। সময় যেন থেমে আছে। বলা হয় রাত গড়াতে গড়াতে অনেকেই শ্বাস নিতে না পেরে মাটিতে লুকিয়ে পড়েছিলেন। এক সময় সেই ছোট্ট ঘর আর মানুষের ভিড় নয়, এ যেন জীবন্ত নরকের ঘর। হলওয়েল নিজেও জানতেন ভোর পর্যন্ত টিকে থাকা অনেকের পক্ষেই সম্ভব হবে না। তিনি কয়েকজনকে সান্ত্বনা দিচ্ছেন, কাউকে সাহস দিচ্ছেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি বুঝেছিলেন এ মৃত্যু ধীরে ধীরে নীরবে শুয়ে ফেলছে সবাইকে। রাত আরো দীর্ঘ হলো। ঘরের ভেতরে নীরবতা আর আর্তনাদের মিলেমিশে এক বিভীষিকাময় অধ্যায়ের জন্ম দিচ্ছে। কেউ আর জানে না এই রাতের শেষ কোথায়। এই অমানবিক রাত যখন ধীরে ধীরে ফুরোতে শুরু করলো, পূর্ব আকাশের ভোরের হালকা আলো ফুটলো, ততক্ষণে ঘরের ভেতরে দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। রাত জাগা আর্তনাদ, শ্বাসরুদ্ধ ভিড়, মৃত্যুর গন্ধ, সব কিছু যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলার শক্তি কারোর নেই। অনেকেই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জীবিত না মৃত বোঝা যায় না। দরজার বাইরে প্রহরীরা যখন অবশেষে তালা খুললো, প্রথম দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসলো গরম বিষাক্ত বাতাস আর মানুষের করুণ কান্না। প্রহরীরা থমকে গেল। তারা হয়তো ভাবেনি রাতটা এমন ভাবে শেষ হবে। হলওয়েল তার শরীর ঠেলে দরজার দিকে এগোলেন, ক্লান্ত তৃষ্ণায় জর্জরিত শরীর। তার পিছনে যারা দাঁড়িয়ে ছিল অনেকেই আর নড়ল না। কারোর নিঃশ্বাস নেই, কারোর চোখ খোলা থাকলেও প্রাণ যেন আগেই উড়ে গেছে। জানা যায় সেই 146 জন বন্দির মধ্যে ভোর পর্যন্ত জীবিত ছিলেন মাত্র 23 জন। বাকি সকলেই সেই ঘন দমবন্ধ অন্ধকারে ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। যে ঘরে একটি সন্ধ্যা ছিল, সেখানে রাত ভোর ছিল মৃত্যুর লীলা। বেঁচে যাওয়াই সেই কয়েকজন নবাবের আদেশে মুক্তি দেওয়া হোক। বাইরে প্রথম সূর্যের আলো যখন তাদের মুখে পড়লো, তারা যেন আলো নয়, নতুন জীবনের স্বাদ পেল। হলওয়েল সেই দিনের ভয়াবহ স্মৃতি নিজের চোখে গেঁথে নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই ঘটনা তিনি পৃথিবীকে জানাবেন। এ এক রাতের গল্প নয়, এই ইতিহাসের এক কালো অধ্যায়।
পরে তিনি লন্ডনে ফিরে ব্ল্যাক হোল অফ কলকাতা নামে এক ঘটনা বিস্তারিত বিবরণ প্রকাশ করেন। এই ঘটনার রক্তাক্ত স্মৃতি ব্রিটিশদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল, আর সেই আগুনই পরবর্তীতে বাংলার রাজনীতি, ক্ষমতার সমীকরণ ও প্লাসির যুদ্ধে বড় ভূমিকা রাখে। এক রাতের ভেতর ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য শুধু 12 ঘন্টা নয়, এ ছিল উপনিবেশিক শাসনের ইতিহাসের এক অশ্রুমাখা মোড়। গল্প শেষ হয় না, এখান থেকে শুরু হয় ব্রিটিশ শক্তির উত্থান আর বাংলার ভাগ্য বদলের পর। আপনারা যদি চান এই ভিডিও শেষ ব্রিটিশ শক্তির উত্থান নিয়ে ভিডিও বানাই, তাহলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এ ছিল ইতিহাসের সেই রাত, একটি ছোট্ট ঘর, শত মানুষের আর্তনাদ, প্রতিশোধের আগুন আর প্লাসির যুদ্ধে বাংলার ভাগ্য বদলের গল্প। ইতিহাস কখনো কখনো আমাদের শেখায় একটি রাত, একটি সিদ্ধান্ত, একটি বিশ্বাসঘাতকতা পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আজ যদি গল্পটি আপনার মনে সামান্য ভাবনা, কৌতূহল ও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে এই যাত্রায় আপনার সঙ্গেই আমার সবচেয়ে বড় প্রেরণা। আপনি যদি চান আগামীতে আরো অজানা ইতিহাসের অন্ধকার রাস্তা ধরে রহস্যর খোঁজে আমরা একসাথে হাঁটবো, তবে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটুখানি সমর্থন আমাকে আরো গল্প বলতে সাহস যোগায়। কমেন্টে জানাবেন পরের গল্প কোনটা শুনতে চান। আবার দেখা হবে নতুন ইতিহাস, নতুন রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, জ্ঞান আর গল্পের আলোতে জেগে থাকুন।